সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ভালোবাসার আলোর ৩য় পর্ব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবে আমি উপন্যাসটিকে 10 ভাগে ভাগ করেছি। আজ ৩য় পর্ব শুরু করতে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস অথবা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। নমস্কার। ম্যাকবেথ নাটক ভালোই লাগলো দুজনের। অন্ধকার প্রেক্ষাগৃহে সারাক্ষণ মানালি সৌম্যর হাতে হাত রেখে নাটক দেখে গেল। মাঝে মাঝে আঙুলে সুরসুরি দিচ্ছিল মানালি। সৌম্য ফিসফিস করে বলল, এভাবে উত্তেজিত করছো কেন? পাশে অডিয়েন্স, পেছনে অডিয়েন্স। এবার যদি তোমার গালে একটা চুমু খাই, সেটা ভালো দেখাবে? সেটাই করো না, লোকে যা বলে বলুক, হাসছে মানালি। তোমার তো কিছুই হবে না, পেছন থেকে আমার মাথাতেই চাটি পড়বে। তাহলে যেমন বসে আছো বসে থাকো, আঙুলে সুরসুরি খাও। নাটক ছিল 3টের শোতে, ভাঙল বিকেল 6টার একটু আগে। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে মানালি 2 প্যাকেট চিনেবাদাম কিনল। দুজনে বাদাম খেতে খেতে রাস্তায় এলো। সারি সারি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। মানালি বলল, কোথায় যাবে? সৌম্য উদাসীনভাবে বলল, কোথায় যাব? কি জানি কোথায় যাব, তুমি ঠিক করো। মানালি এবার দৃশ্যত রেগে গেল। তোমার কি হয়েছে বলো তো? যেন কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই। আমার সঙ্গে মিশতে তোমার কি ভালো লাগছে না? সেরকম যদি হয় আমি বাড়ি ফিরে যাচ্ছি। তোমার দেখছি আজ সত্যি মুড অফ। এবার যেন সৌম্য এক ঘা চাবুক খেলো। না, কেন মুড অফ হবে? চলো কোথাও যাই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসবে নাকি? ওখানে যেতে ইচ্ছে করছে না আমার। চলো নদীর ধারে যাই। নদীর ধারে? বুঝেছি। তাহলে তো ট্যাক্সি নিতে হবে। যাত্রীদের আশায় অপেক্ষমান একটা ট্যাক্সিতে উঠল ওরা। গন্তব্য বলল। ট্যাক্সি চলতে লাগলো। আউটরাম ঘাটের কাছে এসে ভাড়া মিটিয়ে ছেড়ে দেওয়া হলো ট্যাক্সি। মানালি ভাড়া মেটাতে ব্যাগ খুলতে যাচ্ছিল। সৌম্য বলল, এখনও চাকরিতে জয়েন করনি, মাইনেও পাওনি। যখন পাবে তখন আমার সব ভার তোমার। টিল দ্যাট টাইম। মানালি হাসল। সে বুঝতে পারছে সৌম্য সামান্য হলেও ইগো সমস্যায় ভুগছে। কেন যে এরকম হলো? ব্যাংকের সামান্য পরীক্ষায় সে কোয়ালিফাইড করতে পারল না। এটা হতেই পারে না। হলেও 2টো কারণে হতে পারে। 1, সৌম্য পরীক্ষাটা আদৌ মন দিয়ে দেয়নি। 2, খাতা দেখার ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে। নিশ্চয়ই মার্কস ট্যাবুলেশনে ভুলভ্রান্তি আছে। মানালি মনে করে না যে সৌম্যর থেকে সে ব্রিলিয়েন্ট। যেখানে যাও ভিড়, শুধু মানুষের মাথা। নদীর ধারে মানুষ, মানুষ, মানুষ। যারা বিকেলে হাঁটাহাঁটি করে তারাও এই জায়গাটা প্রেমিক প্রেমিকাদের জন্য পুরোপুরি ছেড়ে দিতে রাজি নয়। গাছের গোড়ায় একটু নিভৃতে হয়তো প্রেমিক প্রেমিকা বসে আছে, কিন্তু নিভৃতি কোথায়? তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে মোটা সোটা দম্পতি, আর চোখে প্রেমিক যুগলের দিকে তাকাতে ভুলছে না। নদীর ধারে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরেও দুজনে নিরিবিলিতে বসার মতো একটুও জায়গা পেল না। গঙ্গার তীরে ছোট ছোট ডিঙি নৌকো নিয়ে মাঝিরা দাঁড়িয়ে আছে, আহ্বান করছে, স্যার ম্যাডাম যাবেন?
জলবিহারে যাবেন? জলবিহার? মানালি তাকালো সৌম্যর দিকে। যাবে নাকি? ওই ডিঙি নৌকায় চেপে? কিন্তু আমি সাঁতার জানি না। আমি জানি, সৌম্য বলল। আমি যদি জলে পড়ে যাই, তুমি পারবে আমাকে বাঁচাতে? চেষ্টা তো করতেই হবে। যাবে? কোনো দিনই যায়নি। কি করবে মাঝি? কিছুক্ষণ গঙ্গায় ঘুরিয়ে আবার এখানে ফিরিয়ে আনবে? 1 ঘন্টা। চেক লুঙ্গি আর মলিন শার্ট, রোগা চেহারার প্রৌঢ় মাঝি জানালো। 150 টাকা স্যার। 150 টাকা? মানালি যেন চমকে উঠল। না, এত টাকা দিতে পারবো না। বলার সঙ্গে সঙ্গে সে দেখল একজোড়া যুবক যুবতী অন্য এক মাঝির নৌকোয় উঠে বসল। যুবতীকে প্রায় কোলে তুলে যুবক নৌকায় তুলল, যাতে পা না কাদায় লাগে। খিলখিল করে হাসছে যুবতী। বেশ দেখতে মেয়েটিকে। মালালির মনে হলো ক্রমশ ওদের নিয়ে নৌকো তীর থেকে দূরে চলে যাচ্ছে। সৌম্য বলল, মাঝি ভাই, এত ভাড়া বলছেন কেন? এই তো আমি শুনতে পেলাম ওই নৌকোটাতে ওরা প্রায় 100 টাকায়। মাঝি বোধহয় বেশি দরাদরি করতে চাইছিল না। ঠিক আছে স্যার, 100 টাকাই দেবেন। 1 ঘন্টা। আসুন। মানালির একটু ভয় করছিল, লজ্জাও করছিল। ইতিমধ্যেই সে দেখে নিয়েছে আগের নৌকাটিতে ছই আছে। প্রেমিক যুগল তীর থেকে নৌকো কিছুটা দূরে যাওয়ার পরই ছইয়ের মধ্যে সে দিয়ে গেছে। ছইয়ের মধ্যে ওরা দুজনে কি করছে? কিন্তু এখন আর বেশি ভাবার সময় নেই। নৌকো একেবারে তীরে ভেরিয়েছে মাঝি। সে ডাকল, আসুন স্যার, আসুন ম্যাডাম, এখানে কাদা আছে, জুতো কাদায় আটকে যাবে, তাই জুতো খুলে হাতে নিন, নৌকোয় উঠে পড়ুন। সৌম্যর বকলা সাঁটা কাবলি জুতো। সে হাতে নিল তার জুতো। মানালির হাতেও তার জুতো। সৌম্য হাত বাড়িয়ে দিল। মানালি তার হাত চেপে ধরল। তারপর দুজনে সাবধানে জল বালি মেশানো নরম কাদার উপর দিয়ে হেঁটে নৌকোর কাছে পৌঁছল। সৌম্য যথেষ্ট লম্বা। সে নৌকোর কাঠে হাতের ভর রেখে পাটাতনে উঠে গেল। কিন্তু মানালি কিভাবে উঠবে? সে অত লম্বা নয়, তার হাতে অত জোরও নেই। সে আকুলভাবে হাত বাড়িয়ে দিল সৌম্যর দিকে। আকাশের বুকে তারারা একটা দুটো করে ফুটে উঠেছে। মেঘের ঢেউয়ে ঢেউয়ে ভাঙা চাঁদ আন্দোলিত হচ্ছে। অনেক দূরে নদীর মাঝখানে একটা বেশ বড় জাহাজ স্থির। অজস্র আলো জ্বলে উঠেছে সেই জাহাজে। অপূর্ব দৃশ্য। মানালি বলল, নিজে তো দিব্যি উঠে গেলে, আমাকে তুলে নাও। কাদার মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো নাকি? যদি তোমাকে না তুলি, যদি এই ডিঙি নৌকোয় আমি চলে যাই অনেক দূরে আর ফিরে না আসি? বোকা বোকা কথা যত। দমকা হাওয়া। মানালির চুল এলোমেলো হয়ে গেল। তার পরনে সালোয়ার কামিজ, শাড়ি নয়। শাড়ি থাকলে নিশ্চয়ই তা বুক থেকে খসে যেত। আর সৌম্য দুহাত তুলে গিয়ে উঠত, বুকের কাপড় হাওয়ায় উড়াইয়া দিল রে। সৌম্য এক হাঁচকা টানে মানালিকে তুলে নিল পাটাতনের ওপর। মুহূর্তে মনে হলো মানালির শরীরটা কি হালকা, ঠিক যেন পাখির মতন। অথচ বাইরে থেকে দেখলে তা মনে হয় না। তার দুই বুক যথেষ্ট সুগঠিত, কাঁধের হাড় চওড়া, নিতম্ব ভারী। নৌকো চলেছে ঢিমে তালে। ওরা দুজন অনিশ্চিতভাবে পাটাতনের ওপর দাঁড়িয়ে আছে। মানালি চেপে ধরে আছে সৌম্যর হাত। মাঝি গলুয়ের ওপর বসে দাঁড় বাইছে। হঠাৎ খৈনি খাওয়া দাঁতে হেসে বলল, স্যার ম্যাডাম, ওখানে দাঁড়িয়ে থাকবেন নি? এখন নদীতে ভরা জোয়ার। হঠাৎ ঢেউ এলেই নৌকা লাফাইয়ে উঠতে পারে, বিপদ হতে পারে তাতে। তার চেয়ে ছইয়ের মধ্যে গিয়ে বসুন না, কোনো ভয় নেই,
যান না, ঠিক 1 ঘন্টার মধ্যে আবার তীরে পৌঁছে দেব। এই করে আমরা পেট চালাই। শুধু 20টা টাকা বেশি দেবেন স্যার। মাঝি ডান চোখ টিপে হাসল। মানালি বড় সরল, সে মাঝির চোখ টেপা দেখেও নি, দেখলেও ইঙ্গিতটা বুঝতে পারত না, কিন্তু সৌম্য যা বোঝার বুঝেছে। মানালি যখন বলল, হুরে বাবা, তাহলে এখানে দাঁড়িয়ে থাকবো না, যদি জলে পড়ে যাই? তখন সৌম্য বলল, সেই ভালো, চলো ছইয়ের মধ্যে ঢুকি। ছই মানে একটা তক্তাপোষ, একেবারে প্রান্তে ময়লা বিছানা গোটানো। মাঝি বোধহয় রাতে এইখানেই থাকে, কিংবা এই নৌকায় তার ঘর বাড়ি। বাঁশের সিঁড়ি বেয়ে তক্তাপোষের ওপর নামল দুজনে। অভ্যন্তর অন্ধকার, শুধু বাইরের আলো ছায়াময় যেটুকু আসছে ভেতরে। তক্তাপোষের একধারে পা ঝুলিয়ে বসে আছে দুজনে, যেন কি করবে ওরা বুঝতে পারছে না। মানালি হঠাৎ নিজের ঠোঁট বাড়িয়ে দিল সৌম্যর দিকে। কোনো কথা নয়। সৌম্য নিজের ঠোঁট ডুবিয়ে দিল ওর ঠোঁটে। অভিক বল, মীনাক্ষী রিয়েল এস্টেট। মা স্কুলে বেরিয়ে যাওয়ার পর সৌম্য আবার ফোনে যোগাযোগ করেছে। এবার আর বেশিক্ষণ কথা বলতে হলো না। অভিক বেশ সহজভাবেই উত্তর দিল, ইয়েস মিস্টার সৌম্য রায়, কবে আসতে চান আমাদের অফিসে? আপনাদের অফিস ঠিক কোথায়? হ্যাঁ, বলে দিচ্ছি। ক্যামাক স্ট্রিট জানেন তো, ওখানেই। অফিসের ঠিকানা এবং লোকেশান সৌম্য ভালোভাবে শুনে নিল। অভিক বলল, চলে আসুন, চলে আসুন। উই নিড ইয়ং ব্লাড। রুস্তমজির সঙ্গে আপনাকে নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। ক্যামাক স্ট্রিটে খুব একটা আসা যাওয়া নেই সৌম্যর, কিন্তু অভিকের পথনির্দেশ এত স্পষ্ট ও যথাযথ ছিল যে অফিস খুঁজে পেতে তার খুব একটা অসুবিধে হয়নি। একটা বিশাল অ্যাপার্টমেন্টের 5th ফ্লোরে মীনাক্ষী রিয়েল এস্টেট। আরও অনেক ঝাঁ চকচকে অফিস আছে এই অ্যাপার্টমেন্টে। লিফট শীততাপ নিয়ন্ত্রিত। এই লিফটে অন্তত 15 জন একসঙ্গে ওপর নিচে যাতায়াত করতে পারে। সৌম্য লিফটে উঠল। খুব ভিড় লিফটে। তার মধ্যে তাকে খেয়াল রাখতে হচ্ছে 5th ফ্লোর, অর্থাৎ 6 তলা। লিফট 4th ফ্লোরে আসতেই সৌম্য ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে সামনের দিকে চলে এলো। তারপর 5th ফ্লোরে নেমে সে খুঁজতে লাগলো তার গন্তব্য। বেশিক্ষণ খুঁজতে হলো না। 2-4 পা এগোতেই চোখের সামনে দেখতে পেল মীনাক্ষী। বেশ কেতাদুরস্ত অফিস মনে হচ্ছে। দরজা থেকে কার্পেট পাতা। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকেই সৌম্য বুঝল সারা অফিসটাই শীততাপ নিয়ন্ত্রিত। ঢুকে রিসেপশন। সেখানে যে যুবতী অনেকক্ষণ ফোন নিয়ে বসে আছে তাকে দেখে সৌম্যর চোখ আটকে গেল। ভীষণ ফর্সা, বয়কার চুল, বালিকার মতো মুখ। সেই মুখে যেন সৌন্দর্য উপচে পড়ছে। টিভির বিজ্ঞাপনে এরকম মেয়েদের দেখা যায়। স্লিভলেস টপ সাদা আর টাইট নীল জিন্স। সুন্দর দুটি চোখ তুলে মেয়েটি সৌম্যকে জিজ্ঞাসা করল, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আমি মিস্টার অভিক বলের সঙ্গে দেখা করতে চাই। নামটা একটু বলবেন কি স্যার? সৌম্যর নাম জেনে মেয়েটি একটা ফোনের রিসিভার তুলে নিচু গলায় কথাবার্তা সেরে নিল। তারপর হেসে সৌম্যকে বলল, ইউ আর ওয়েলকাম স্যার। মিস্টার বল আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি ডান দিকের করিডোর ধরে 3rd চেম্বারটিতে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৌম্য মেয়েটির পাশ দিয়ে যাবার সময় তার লোক আর টপের ফাঁক দিয়ে বুকের বিভাজন স্পষ্ট দেখতে পেল। অভিক বলের চেম্বারে ঢুকে মনে হলো সে একজন খুব বড় অফিসার। অর্ধ চন্দ্রাকার চকচকে হাল ফ্যাশনের টেবিল,
ঘূর্ণির চেয়ারে ঈষৎ দোল খাচ্ছিলেন অভিক। টেবিলের ডান দিকে ও বাঁ দিকে মোট 6টি ফোন, এছাড়া তার দামি মোবাইল টেবিলের ওপর, ঘরে পারফিউমের মিষ্টি গন্ধ। টেবিলের ডান পাশে আলাদা ছোট টেবিলে কম্পিউটার, এখন বন্ধ, শুধু স্ক্রিনের ওপর একটা বাঘের ছবি। এছাড়া অভিকের ল্যাপটপ, সেখানে বোধহয় কিছু কাজ করছিলেন অভিক। সৌম্যকে ঢুকতে দেখে ল্যাপটপের ডালাটি বন্ধ করে সাইডে টেবিলে রাখলেন। তারপর সৌজন্যমূলক হেসে জিজ্ঞাসা করলেন, টি আর কফি? কফি, সৌম্য সপ্রতিভভাবে বলে ফেলল। একটা ফোন তুলে অভিক কফির অর্ডার দিলেন। তারপর হাসি মুখে সরাসরি তাকালেন সৌম্যর দিকে। তাকিয়েই রইলেন। সৌম্যর একটু অস্বস্তি হচ্ছিল। সৌম্যর আন্দাজ অভিকের বয়স 45-46 হবে। গোল গাল চেহারা, ভুঁড়ি আছে, দামি টাই, মাথার সামনের দিকটা টাক, পেছনের চুল ঘন কালো, গায়ের রং ফর্সা, 10 আঙুলে 10টি আংটি, ডান হাতে ঘড়ি, ফুল স্লিভ আকাশি রঙের শার্ট। আপনি বয়সে অনেক ছোট, নাম ধরেই ডাকি, বলুন আপনার জন্য কি করতে পারি? বিহির স্বরে অভিক জিজ্ঞেস করলেন। দেখুন, আমার কোনো কারণে রুস্তমজির সঙ্গে আমার আলাপ হয়েছিল। তিনি অফার করেছিলেন তার অফিসে আমি যদি কোনো কাজ করতে চাই। জানি, হাত তুললেন অভিক, জানি রুস্তমজি আমাকে টোল্ড এভরিথিং অ্যাবাউট ইউ। হি লাইকড ইউ। সাধারণত এরকম ঘটে না। রুস্তমজি মানুষের সঙ্গে খুব একটা মেলামেশা করার লোক নন, কিন্তু আমার মনে হয় ইউ হ্যাভ সামহাউ ইমপ্রেসড হিম। তিনি আপনাকে কাজ দিতে রাজি। এখন আপনি বলুন কী ধরনের কাজ আপনি করবেন? আপনাদের কোম্পানির কাজকর্ম কী ধরনের সেটাই তো আমি জানি না। ঠিক সেই সময় একজন কর্মচারী কফি ট্রে নিয়ে ঢুকল। তার পরনে ঠিক হোটেলের বাটলারের মতো পোশাক। 2 কাপ কফি টেবিলে নামিয়ে সে চলে গেল। কফি খান। আর অত আড়ষ্ট হয়ে বসে আছেন কেন? ফেলেজি। সৌম্য সত্যিই একটু জড়সড় হয়ে বসেছিল। এই অফিসের রকম সকম দেখে সে ভড়কে গেছে। চেয়ারে সোজা হয়ে বসে সে হাত বাড়িয়ে একটা কফির কাপ তুলে নিল, চুমুক দিল। বাহ, কফিটা বেশ। অভিকও কফির কাপে চুমুক দিয়ে বলল, দেখুন, সংক্ষেপে আমাদের কাজ হচ্ছে এই শহরের নানা প্রান্তে বিল্ডিং তৈরি করা ও বিক্রি করা। নানা জায়গায় অনেক মাল্টিস্টোরিড আমরাই বানিয়েছি। কুদঘাট, হরিদেবপুর অঞ্চলে আমরা 14 তলা এমনকি 16 তলা বিল্ডিংও বানিয়েছি। বাড়ি বানানোর জন্য আমাদের এই অফিসেই নানা সেকশন আছে, যেমন সার্ভে সেকশন, প্ল্যানিং সেকশন, বিল্ডিং সেকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন। আপনি যদি অফিস ঘুরে দেখেন তাহলে সব সেকশনেই দেখবেন লোকজন কাজ করছে। প্ল্যানিং আর বিল্ডিং সেকশনে শুধু ইঞ্জিনিয়ারদের কাজকর্ম। অনেক বড় ইঞ্জিনিয়ার, এমনকি সরকারি দপ্তরে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, এরকম অনেকেই অবসর নেবার পর আমাদের কোম্পানিতে জয়েন করেছেন। অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটা আমি দেখি, আর সার্ভে সেকশনে আপনার মতো কয়েকজন আছে যাদের নানা ধরনের কাজ করতে হয়। নানা ধরনের কাজ মানে কি কাজ? বিল্ডিং তৈরি করতে গেলে প্রথমে কি দরকার বলুন তো? সৌম্য অনেক ভেবে চিনতে বলল, টাকা। অবশ্যই, টাকা তো লাগবেই। টাকা ছাড়া কোনো প্রজেক্টই করা সম্ভব নয়। কিন্তু শুধু টাকা থাকলেই কি আপনি উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতে পারবেন? কোথায় করবেন বিল্ডিং? মানুষের ঘাড়ের ওপর? ও, বুঝেছি, জমি দরকার। জমি, ইয়েস, পাস।
আপনি ইন্টারভিউয়ে পাস, আপনার চাকরি হয়ে গেল। ইয়েস, সকলের আগে দরকার ল্যান্ড, জমি। আর এই জমি খোঁজার কাজটা যে দপ্তর করে তাকে বলা হয় সার্ভে ডিপার্টমেন্ট। রুস্তমজির সঙ্গে আমার আলোচনা হয়েছে, আপাতত এই সার্ভে দপ্তরেই আমরা আপনাকে চাকরি দেব। তাহলে আগামীকাল থেকেই কাজে লেগে যান। কিন্তু আমার কাজটা কি হবে তা বুঝলাম না। আপনার কাজ হবে জমি খোঁজা। জমি খোঁজা? এই কলকাতা শহরে? কোন এলাকায়? আপাতত কলকাতা শহরে নয়, একটু ভেতর দিকে, বারাসাত অঞ্চলে। বারাসাত অঞ্চলে আমি কোনো দিন যাইনি। আমি কোথায় সেখানে জমি খুঁজব? এটা কী ধরনের চাকরি? ঘাবড়াবেন না, আপনার সঙ্গে আরও দুজন থাকবে, তাদের সঙ্গে আমি আপনার আলাপ করিয়ে দিচ্ছি। অভিক কলিং বেল বাজালেন। যে কর্মচারী কফি নিয়ে এসেছিল সে এলো। রামু আর গুড্ডুকে ডাকো। লোকটা চলে গেল। খানিক বাদে দুজনে এই ঘরে উপস্থিত। এদের দেখেই সৌম্যর লরেল আর হার্ডির কথা মনে পড়ে গেল। যাকে রামু বলে সৌম্যর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো, সে মাথায় খুব ছোট, 4 ফুট 10 ইঞ্চির বেশি নয়, কিন্তু ভুঁড়ি টুড়ি নিয়ে বপুটি বিশাল। এক মাথা কোকড়ানো চুল, চোখ দুটো ছোট, পিটপিটে, পরনে জিন্স আর প্রিন্টেড ফতুয়া জামা। আর গুড্ডু বেশ লম্বা, প্রায় 6 ফুটের কাছাকাছি, নির্মেদ, সবল শরীর। তার দিকে তাকালেই বোঝা যায় তার শরীরে যথেষ্ট শক্তি এবং লোকটি সেই ব্যাপারে যথেষ্ট সচেতন। গুড্ডুরও পরনে জিন্স আর গোল গলা স্পোর্টস গেঞ্জি। গর্দানের গোড়ায় একটা সোনার হার চিকচিক করছে। ডান হাতে তামার বালা আর মোটা করে বাঁধা লাল সুতো, বাঁ হাতে দামি ঘড়ি। গুড্ডু বলল, বস, কোনো অর্ডার আছে? অভিক বললেন, তোমরা স্থির হয়ে বসো। আমাদের এখানে ইনি নতুন জয়েন করেছেন, স্বয়ং রুস্তমজির চয়েস। গুড্ডু বলল, আরে বাপ রে বাপ, সেলাম ভাই। সৌম্য তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু সব ব্যাপারটা তার কেমন গোলমেলে লাগছে। অভিক বললেন, তোমরা এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে নাও। আগামীকাল থেকে বারাসাত ল্যান্ড অপারেশন তোমরা 3 জনে করবে। ওকে স্যার। আপনাকে কোথা থেকে আমরা তুলে নেব? মানে, আপনারা কি গাড়িতে যাবেন? অভিক বললেন, হ্যাঁ, কোম্পানি থেকে সার্ভে দপ্তরকে একটা স্করপিও গাড়ি দেওয়া হয়েছে। সেই গাড়িতে 3 জনকে ঘুরতে হবে জমির খোঁজে। জমির খোঁজে কথাটা অভিক 2 বার বললেন। সৌম্য জিজ্ঞাসা করল, টাইম? রামু কোনো কথা বলছে না, সে শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে সৌম্যকে দেখে যাচ্ছে। উত্তরটা দিল গুড্ডু, ধরুন 12টা, 12 নুন। কোথা থেকে আপনাকে পিক আপ করবো? আপনি থাকেন কোথায়? আমি থাকি চেতলার দিকে। সেখানে আপনাদের যেতে হবে না, আমি 11:30 থেকে মেট্রো সিনেমার সামনে দাঁড়িয়ে থাকব। ভেরি গুড, অভিক বললেন। তাহলে গুড্ডু, তোমরা শুনে নিলে। ওকে স্যার, আসছি। রামু আর গুড্ডু বেরিয়ে গেল। অভিক বললেন, তাহলে ভাই, তোমার চাকরি হয়ে গেল? আমি আজ থেকে তুমিই বলছি। নিশ্চয়, তাই বলবেন, কিন্তু স্যার একটা কথা। কি? আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো না, আর মাইনেই বা কত পাবো? অভিক হাহা করে হাসলেন, বললেন, রুস্তমজির অফিসে কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার পায় না, তবে একবার তার অফিসে ঢুকলে তিনি তাকে আর ছাড়েন না। তোমার জীবনে একটা হিল্লে হয়ে গেল, এটা জেনে রাখবে। আর মাইনে?
এখানে রোজগারের অনেক রকম উপায় আছে। দুদিন গুড্ডুদের সঙ্গে ঘোরো, বুঝতে পারবে। এছাড়া প্রতি সপ্তাহে আমি তোমাকে 10,000 করে টাকা দেব, আর উইকলি পেমেন্ট দিই। তার মানে মাসে তোমার মাইনে কত হলো? 40,000। কি রাজি তো? এই সপ্তাহের অ্যাডভান্সটা তোমায় আজই দিয়ে দিচ্ছি। অভিক আবার কলিং বেল বাজালেন। সেই ধোপদুরস্ত কর্মচারীটি ছুটে এলো। অভিক বললেন, ক্যাশিয়ার বাবুকে আসতে বলো। কিছুক্ষণের মধ্যেই প্যান্ট শার্ট পরনে একজন মধ্যবয়সী নিতান্ত সাধারণ চেহারার ব্যক্তির প্রবেশ। অভিক বললেন, পে হিম 10,000 জাস্ট নাও। ইয়েস স্যার। লোকটি চলে গেল। একটা প্যাডের কাগজে সই করে সৌম্য 1,000 টাকার নোট 10টি পেল। তার হাত ঈষৎ কাঁপছিল। তার বিশ্বাসই হচ্ছিল না এভাবে চাকরি হয়। আর প্রথম দিনেই 10,000 টাকা অ্যাডভান্স। সৌম্যর এক মুহূর্তে মনে হলো সে জেগে আছে না স্বপ্ন দেখছে। অভিক বললেন, কি আর কোনো সমস্যা আছে? ওই যে সেই কি একটা বইতে লেখা আছে না, ছিল বেড়াল হয়ে গেল রুমাল, তেমনই তুমি ছিলে বেকার হয়ে গেলে সাকার। যাও, এবার আগামীকাল থেকে কাজে লেগে যাও। সৌম্য বলল, রুস্তমজির সঙ্গে একবার দেখা করা যাবে কি? ও, কয়েকটা কথা তোমাকে বলে দেয়া দরকার। রুস্তমজির সঙ্গে আর কখনো সরাসরি দেখা করতে যাবে না, কারণ উনি দেখা করবেন না। এখন থেকে যা কিছু তোমার বলার আছে আমাকেই বলতে হবে। আর একটা কথা, তুমি যে মীনাক্ষী রিয়েলিটি এজেন্সির একজন কর্মচারী এবং সেখান থেকে মাইনে পাও, এই তথ্য কাউকে না দিলেও চলবে। বিশেষত পুলিশকে তো নয়ই। পুলিশ? পুলিশ এখানে কোথা থেকে এলো স্যার? আসতে পারে। কাজে আগে নাবো, তারপর বুঝতে পারবে। সৌম্য ভেতরে ভেতরে এক মুহূর্ত কেঁপে উঠল। পুলিশ টুলিশের ঝামেলাকে সে রীতিমতো ভয় পায়। এই 10,000 টাকা নিয়ে এদের খাতায় নাম লিখিয়ে সে কোনো ঝামেলায় পড়বে না তো? এরকম চাকরি সে সত্যিই চায়নি। সে চেয়েছে এমন একটা চাকরি যা যতই তুচ্ছ হোক, লোকের কাছে বলা যাবে 10টা 5টা অফিস হবে, মাসের শেষে মাইনে পাবে। তার বদলে অভিকের মোবাইলে একটা ফোন এসেছে। সে কথা বলছে। সৌম্যকে হাতের ইশারায় চলে যেতে বলল। সেই ভঙ্গিটাও সৌম্যর খারাপ লাগলো। সে ঘর থেকে বেরিয়ে এলো। ফাঁকা করিডোর, কেউ কোথাও নেই। হাঁটতে হাঁটতে সে রিসেপশানে এলো। পকেটে কড়কড় করছে 10,000 টাকা। হঠাৎ রিসেপশানে সেই সুন্দরী সৌম্য বেরিয়ে যাবার মুহূর্তে বলল, এক্সকিউজ মি, আপনার নাম, ঠিকানা আর মোবাইল নাম্বারটা? সৌম্য বলল। মেয়েটি তার সামনের ল্যাপটপে এন্ট্রি করে নিল। তারপর হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম। সৌম্য করমর্দন করল। মেয়েটি যেন তার হাতে একটু বেশি চাপ দিল। নরম এবং শিরশিরে এক অনুভূতি। ইন্টারভিউ পর্বে উতরে গিয়ে মানালি জয়েন করেছে ব্যাংকের চাকরিতে। তার অফিস এখন ইন্টালিতে। এখানে ব্যাংকের যে শাখাটি আছে তা অত্যন্ত ব্যস্ত এবং সব কর্মচারীরই প্রচুর কাজ। ক্লায়েন্টের ভিড় ব্যাংকে লেগে আছে সব সময়। চাকরিতে জয়েন করার আগে মানালিদের, মানে যারা নতুন ঢুকেছে এই ব্যাংকের চাকরিতে, 7 দিনের একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাতে মানালির অনেকটা ধারণা হয়েছে কাজকর্ম সম্বন্ধে। বাকিটা হাতে কলমে শিখতে হবে।
কাজ করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। এই ব্যাংকে ভিড় বেশি, তাই টাকা নেওয়া এবং দেওয়ার জন্য আছে 5টা কাউন্টার। একটা কাউন্টারে বসতে হবে মানালিকে। প্রথম কয়েকদিন তার খুব নার্ভাস লাগতো। অপরের টাকা ঠিকমতো রিসিভ করা। প্রথমে কম্পিউটারে গ্রাহকের অ্যাকাউন্ট নাম্বার আনলক করে দেখে নিতে হবে কত টাকা আছে। তারপর টাকা জমা দিলে সেটা যোগ করে পাসবুক আপডেটেড করতে হবে। আর টাকা ডেবিট হলেও নোটের গোছা গুনে গুনে গ্রাহকের হাতে দিতে হবে এবং পাসবুকে তার রিফ্লেকশন থাকা চাই। প্রথম প্রথম দু একটা বড় টাকা ডিপোজিট নেওয়া এবং গ্রাহককে টাকা উইথড্র করার ব্যাপারে ছোটোখাটো গোলমাল করে ফেলেছিল মানালি। গ্রাহক এক মারোয়ারি ভদ্রলোক, তিনি বহুক্ষণ লাইনে, কিন্তু মানালি কিছুতেই টাকার হিসাব মেলাতে পারছে না। ভদ্রলোক অধৈর্য হয়ে চেঁচামেচি শুরু করেছেন। সমস্ত ব্যাংক শীততাপ নিয়ন্ত্রিত, তাও মানালি ঘামতে শুরু করেছে। এই সময় পাশের কাউন্টার থেকে সুদীপ এসে মানালির পাশে দাঁড়ালো। কয়েক মিনিটের মধ্যেই মানালির হিসেবের গরমিল তাকে বুঝিয়ে দিল। গ্রাহক সন্তুষ্ট হয়ে চলে গেল। মানালি সুদীপের দিকে তাকিয়ে হেসে বলল, ধন্যবাদ, ভীষণ নার্ভাস লাগছিল, আপনি না হেল্প করলে কী যে হতো। সুদীপ হা হা করে হেসে বলল, কিছুই হতো না, একেবারে নতুন কাউন্টারে বসেছেন, ভুলভ্রান্তি তো হবেই, আমাদেরও ওরকম হয়েছে, আমরা আছি কি করতে, আপনার কোনো ভয় নেই, যখনই অসুবিধে হবে আমি পাশের কাউন্টারে আছি, যখন আমাকে ডাকবেন। মানালি তার সহজাত মিষ্টি হাসিটা হেসে বলল, কিভাবে আপনাকে যে ধন্যবাদ জানাবো। শুধু ধন্যবাদে হবে না ম্যাডাম, টিফিন আওয়ার্সে অফিসের ক্যান্টিনে চা আর জিবে গজা খাওয়াতে হবে। জানেন তো, আমাদের অফিস ক্যান্টিনের জিবে গজা নকুরের দোকানের মিষ্টির মতো প্রসিদ্ধ। মানালি বলল, আচ্ছা তাই হবে। টিফিন আওয়ার্সে সুদীপ মানালিকে বলল, চলুন ক্যান্টিনে যাওয়া যাক। মানালি সুদীপের সঙ্গে ক্যান্টিনে যাওয়ার সময় সুদীপকে একবার জরিপ করে নিচ্ছিল। ক্যান্টিন হলো এই বিল্ডিংয়ের 3 তলায়, অনেকটা পরিসর জুড়ে। মহিলা পরিচালিত এক সংস্থাকে ব্যাংকের পক্ষ থেকে এই ক্যান্টিন চালাবার ভার দেওয়া হয়েছে। ভালোই চলছে ক্যান্টিন, খুব ভিড়, নানা ধরনের খাবার, চা কফি, দামও বাজারের থেকে একটু সস্তা, লাইন দিয়ে কুপন নিতে হয়, তারপর খাবারের স্টল। সুদীপ বেশ লম্বা, সৌম্যর মতোই হবে, ছিপছিপে চেহারা, পরনে জিন্স ট্রাউজার আর সাদা হাফ শার্ট, মাথার চুল ছোট করে ছাঁটা, ডান হাতে তামার বালা, বাঁ হাতে ঘড়ি, দেখে মনে হয় খেলোয়াড়, হতেও পারে হয়তো সুদীপ খেলাধুলো করত কিংবা এখনও করে, পরিচয় হলে জানা যাবে। মানালিকে কিছু না বলে সুদীপ লাইনে কুপনের জন্য দাঁড়িয়ে পড়ল। মানালি বলল, কি করছেন, আজকের ট্রিট তো আমার, প্রথম দিন সুযোগটা আমাকেই দিন। না, তা হয় না, আমি বলেছি আপনাকে খাওয়াবো, তাই বলে আপনি লাইনে দাঁড়াবেন কেন? লাইনে শুধু পুরুষরাই আছে, মেয়েরা নেই বুঝি? সরুন সরুন, আপনি বরং একটা টেবিল দখল করে বসুন, যা ভিড়, দেখা যাবে খাবার পেলাম, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আমার একদম ভালো লাগে না। অগত্যা তাই হলো। সুদীপ গিয়ে কোণের দিকে একটা টেবিল অধিকার করল, নিজের পকেটের রুমালটা রেখে দিল পাশের চেয়ারটিতে। ওটা মানালির জন্য রিজার্ভ। খানিক বাদেই মানালি 2 প্লেট খাবার নিয়ে চলে এলো। এক এক প্লেটে 2টো করে গরম জিবে গজা আর 2টো সিঙাড়া,
দুটো কুপন হাতে। বলল এগুলো চায়ের, খাওয়া হয়ে গেলে চা আনা যাবে। সুদীপ সত্যিই জিভে গজা খেতে ভালোবাসে। সে প্লেটের একটা নিমেষে উড়িয়ে দিয়েছে। মানালি এক টুকরো ভেঙে মুখে দিল। সত্যিই বেশ খেতে, রসে টইটুম্বুর, জিভের মধ্যে যেন মিলিয়ে যায়। হঠাৎ নিজের প্লেট থেকে একটা আস্ত জিভে গজা তুলে মানালি সুদীপের প্লেটে তুলে দিল। এ কি, এটা কি হলো? আপনি খান, দেখছি বস্তুটাকে আপনি সত্যিই পছন্দ করেন। আমি মিষ্টি বেশি খেতে পারি না। অবশ্য প্লেট থেকে তুলে দেয়া কি ঠিক হলো? ওসব গুলি মারুন, তবুও আমার লজ্জা করছে। কিছু লজ্জার নেই, আপনার মুখে রস মাখামাখি হয়ে গেছে, বাচ্চা ছেলের মতো লাগছে। খান, আপনি খান। মানালি তার সুন্দর হাসিটায় হেসে বলল। দুজনের প্লেট খালি হওয়ার পর চা আনতে উঠে গেল সুদীপ। আর ঠিক সেই মুহূর্তে সৌম্যর জন্য মনটা হু হু করে উঠল মানালির। সে মোবাইলে সৌম্যর নম্বরে ডায়াল করল, কিন্তু সঙ্গে সঙ্গে কম্পিউটারাইজ ঘোষণা, এই নাম্বারটি এখন পরিষেবা সীমার বাইরে আছে, কিছুক্ষণ বাদে ডায়াল করুন। পরিষেবা সীমার বাইরে? একটু অবাক লাগলো মানালির। এখন কোথায় আছে সৌম্য? কি করছে? মানালির মনে পড়ল চাকরিতে জয়েন করার পর সৌম্যর সঙ্গে তার একদিনও দেখা হয়নি, কথা হয়নি, ঘনিষ্ঠতা হয়নি। সৌম্য যেন তাকে এড়িয়ে যাচ্ছে। কেন? এই পরীক্ষাটা দুজনে দিয়েছিল, মানালি সাকসেসফুল, সৌম্য পারেনি। তাতে কি সৌম্যর ইগো প্রবলেম হচ্ছে? খুব তাড়াতাড়ি ওর সঙ্গে দেখা হওয়া দরকার, কথা বলা দরকার। সৌম্য বাইরে যতই স্মার্টনেস দেখাক, ভেতরেও খুব সেন্টিমেন্টাল। এটা মানালির থেকে আর কেউ ভালো জানে না। সুদীপ 2 কাপ চা এনেছে। মানালি শুকনো মুখে জোর করে হাসি হাসল। থ্যাঙ্কস। ব্যাংকে চাকরি আপনার কেমন লাগছে? সুদীপ জিজ্ঞাসা করল। ভালোই তো। অবশ্য এখনও আমার সকলের সঙ্গে আলাপ হয়নি, হয়ে যাবে। এখানে আমরা একটা পরিবারের মতো থাকি, সবাই সবাইকে যতটা পারি সহযোগিতা করি। চাকরি পেয়েছি এটাই আমার কাছে এখনও বিশ্বাস হচ্ছে না। মানে? গ্র্যাজুয়েট হবার পর 2 বছর বেকার ছিলাম, অনেক পরীক্ষা দিয়েছি, হয়নি, আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। আশা ছাড়তে নেই, জীবনের ওপর, নিজের ওপর ভরসা রাখা, এটাই তো বড় কথা, তাই না? আপনি 2 বছর বেকারত্বের কথা বলছেন, আমি ছিলাম 4 বছর। তাও তো আমি অনার্স গ্র্যাজুয়েট নই, অর্ডিনারি বিকম। চুটিয়ে টিউশনি করতাম, আর যেখানে পারতাম কম্পিটিটিভ পরীক্ষায় বসে যেতাম। কিছুতেই লাগে না, কিছুতেই লাগে না। তারপর এইটা লেগে গেল। আমার ফ্যামিলি তেমন বড় নয়, বুঝলেন? মা, আমি আর ছোট বোন। বাবাকে অনেক দিন হলো হারিয়েছি। উনি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। ছোট বোন খুব ছোট নয়, আমার থেকে বছর 2-এর ছোট। ওর বিয়েটা নিয়েই ভাবনা ছিল। এই ব্যাংকে চাকরি পাবার 2 বছরের মধ্যে ওর বিয়েটা দিতে পেরেছি। ওর হাজব্যান্ড একটা হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করে, ওরা সুখেই আছে। আর বৌদি কি? আশা ছাড়তে নেই, জীবনের ওপর, নিজের ওপর ভরসা রাখা, এটাই তো বড় কথা, তাই না? আপনি 2 বছর বেকারত্বের কথা বলছেন, আমি ছিলাম 4 বছর। তাও তো আমি অনার্স গ্র্যাজুয়েট নই, অর্ডিনারি বিকম। চুটিয়ে টিউশনি করতাম, আর যেখানে পারতাম কম্পিটিটিভ পরীক্ষায় বসে যেতাম। কিছুতেই লাগে না, কিছুতেই লাগে না। তারপর এইটা লেগে গেল।
আমার ফ্যামিলি তেমন বড় নয়, বুঝলেন। মা, আমি আর ছোট বোন। বাবাকে অনেক দিন হলো হারিয়েছি। উনি প্রাইভেট ফার্মে চাকরি করতেন। ছোট বোন খুব ছোট নয়, আমার থেকে বছর দুয়েকের ছোট। ওর বিয়েটা নিয়েই ভাবনা ছিল। এই ব্যাংকে চাকরি পাবার 2 বছরের মধ্যে ওর বিয়েটা দিতে পেরেছি। ওর হাজব্যান্ড একটা হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করে। ওরা সুখেই আছে। আর বৌদি কী করেন? তিনিও কি চাকরি করেন? বৌদি? সুদীপ বেশ অবাক হলো। তারপর ইঙ্গিতটা বুঝতে পেরে একটু লজ্জা পেয়ে গেল। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ম্লান হেসে বলল, আমি এখনো চিরকুমার সভাতেই আছি। ওমা, কেন? কত মানুষের জীবনে কত রহস্য থাকে। হঠাৎ সুদীপ কথাটা বলল। মানালি ঠিক বুঝল না। সুদীপের দিকে তাকিয়ে রইল। রহস্য? হঠাৎ সুদীপ রহস্য শব্দটা ব্যবহার করলো কেন? রহস্য মানে? আপনার জীবনে রহস্য আছে নাকি? সব মানুষের জীবনেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আপনার জীবনে নেই? আমার জীবনে রহস্য? না, সেভাবে ভেবে দেখিনি। আর ভাবতে হবে না। টিফিন আওয়াজ শেষ। এবারে দাঁড়ে গিয়ে বসি। মানালি হাসতে হাসতে বলল, কথাটা বেশ বললেন তো, দাঁড়ে গিয়ে বসা। সুদীপ হাসতে লাগলো। করিডোর ধরে সে মানালিকে ফেলে বেশ কিছুটা এগিয়ে গেছে। মানালি মোবাইলে আবার কল করলো সৌম্যকে। এবার রিং হচ্ছে। মানালি উৎকীর্ণ। কথা বলছি, যেন অনেক দূর থেকে সৌম্যর স্বর ভেসে এলো। তুমি কেমন আছো? আমাদের কতদিন দেখা হয়নি। আমি ব্যাংকে জয়েন করেছি। পরে কল করো, আমি একটা কাজের মধ্যে আছি, সিরিয়াস ব্যাপার। কী কাজ? তুমি কি কোনো অফিস থেকে? ওহ শেট, এখন অত কথা বলা যাবে না। লাইনটা কেটে দিল সৌম্য। বুকের মধ্যে একটা ধাক্কা খেলো মানালি। এরকম ব্যবহার সৌম্যর থেকে সে কোনো দিন পায়নি। কোনো দিন না।